সব জল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষা। সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীর ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিজ দল ছেড়ে বিএনপিতে রেদওয়ান, ববি হাজ্জাজ। আরও ৮ আসনে শরিকদের ছাড়। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা, হুঁশিয়ারি ফখরুল। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগের, ফের বললেন প্রেস সচিব। 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত না থাকার দাবি। এবং চাংখারপুলে আনাস সহ 6 হত্যা মামলার রায় 20 জানুয়ারি। রামপুরায় 28 জনকে হত্যায় কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিচার শুরুর আদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। লন্ডনে তার 1.5 যুগে নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই আর সংগ্রামের সাক্ষী। আর দেশে তারেক রহমানের নিরাপদ জীবনযাপন নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। 17 বছরের দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন। সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে বীরের বেশেই ফিরছেন দেশে। নেতাকর্মীরা একদম প্রস্তুত রয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। 300 ফিটের প্রস্তুত সংবর্ধনা মঞ্চ তৈরি আছে তারেক রহমান সহ তার নিরাপত্তা প্রোটোকলের গাড়িও। গুলশানের বাড়িতে চলছে শেষ মুহূর্তের ধোঁয়া মোছার কাজ। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকরাও উদ্বেলিত। 17 বছর পরে আমাদের দেশের মাটিতে পাড়া দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। মঞ্চের আশেপাশে থাকতে পারি, এই জন্য আগের থেকে চলে আসলাম 2 দিন আগে। তবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে জনমনে। নাগরিকের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, তারেক রহমান ওই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশাসনের গাফিলতি নেই বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব শুরু হবে বিমানবন্দর থেকে। যাত্রাপথে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। তার বাসভবন ও অফিসেও থাকবে বিশেষ ব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ তার চলাফেরার বহরে থাকবে হাজারো পুলিশ, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া বিএনপির পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে একেএম শামসুল ইসলামের নেতৃত্বে কাজ করবে আলাদা টিম। তারেক রহমানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। আমরা যে কোনো জনসমাগমকে মাথায় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এক্ষেত্রে বিএনপি সম্মানিত যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন সে উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শুধু প্রত্যাবর্তনের দিনেই নয়, গুলশানের 196 নম্বর বাড়ি বিএনপির ব্যবস্থাপনায় থাকবে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা। বাড়ির আঙিনা ও সড়ক জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া দেয়াল জুড়ে তার কাটা ও নিরাপত্তা রক্ষীদের পাহারা তো থাকছেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে উদ্বেলিত নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানাতে সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। মঞ্চস্থল পূর্বাচলের 300 ফিটে ইতোমধ্যেই ঢল নেমেছে নেতাকর্মীদের। এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। পিতার আদেশে আগামীর রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন তারেক রহমান, এমন প্রত্যাশা জানান নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরায় ছিল নানান বাধা আর জল্পনা কল্পনা। সবকিছু উপেক্ষা করে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। আর তাকে স্বাগত জানাতে স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর 300 ফিটে তৈরি সংবর্ধনা মঞ্চ। বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশে তৈরি হয়েছে মঞ্চ। 48 ফুট দীর্ঘ, 36 ফুট প্রশস্ত ও ভূমি থেকে 8 ফুট উঁচুতে তৈরি এ মঞ্চের সকল প্রস্তুতি শেষ হবে বুধবার রাতের মধ্যেই। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়। প্রিয় নেতাকে দেখার আবেদন সবার মাঝেই। দেশনায়ক তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ঢাকায় কিশোরগঞ্জ জেলার
বিভিন্ন থানা থেকে এসেছে। কুড়িগ্রাম একদম বাংলাদেশের শেষ সীমানা, ওখান থেকে আসছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই উপলক্ষে আমরা আসছি। আমি নেতাকে এক নজর দেখার জন্য সেই 2 দিন আগ থেকেই এখানে এসেছি। পিতা জিয়াউর রহমানের আদর্শে ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন তারেক, এমন প্রত্যাশা জানান নেতাকর্মীরা। আমি জিয়াউর রহমানের প্রথম থেকেই দল করি। তার কাছে আমরা প্রত্যাশা যে জিয়াউর রহমান যেভাবে যে সঠিক রাজনীতি থেকে করছে, তার সেই যেন তার ছেলে তারেক রহমানের কাছে আমাদের সেই প্রত্যাশাই। আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের আমাদের সম্ভাব্য প্রাইম মিনিস্টার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যেন উনি দেশ পরিচালনা করেন। বাংলাদেশে তারেক রহমান যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ চিটার বাটপার খারাপ লোক বাংলাদেশে কোনোদিন স্থান পাবে না, পাবে না, পাবে না। বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ইতোমধ্যে প্রস্তুত বিএনপি, জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান নিরাপত্তা কর্মকর্তা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বতঃস্ফূর্ত নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন। এই বিশাল আয়োজনে আমাদের মিডিয়া সতীর্থ হিসেবে আপনারা এই যাবৎ যে সহযোগিতা প্রমাণ রেখেছেন, সেজন্য জানাই গভীর কৃতজ্ঞতা। তিনি বলেন 25শে ডিসেম্বর বিমানবন্দর থেকে প্রথমে 300 ফিটের সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে তিনি একমাত্র বক্তা। এরপর এভার কেয়ারে মাকে দেখতে যাবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভার কেয়ার হাসপাতাল। এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকুরের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। 26শে ডিসেম্বর বাদ জুম্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে যাবেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ হয়ে 300 ফিটের সংবর্ধনা এলাকায় যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। টঙ্গী আব্দুল্লাহপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং, বিশ্ব ইস্তেমার মাঠ, তোরাগ মাঠ। 2 নীলা মার্কেট অভ্যর্থনা কেন্দ্র। কাঞ্চন ব্রিজ 300 ফিট হয়ে এন্ট্রি পয়েন্টের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করবে অথবা নীলা মার্কেটে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এ সময় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলাম। নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতা কর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। গণমাধ্যম সম্প্রচারের সার্বিক বিষয় তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। বিমানবন্দরের অভ্যন্তরে আমরা শুধুমাত্র আমাদের মিডিয়া সেল এবং বিএনপির মেইন পেজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে যারা আছেন তাদের একটা ক্যামেরা, এই 3টি ক্যামেরা ভিতরে থাকবে। তারেক রহমানের প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে। সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের জড়ো না হওয়ার আহ্বানও জানান তিনি। মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক
বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না, উনি ওই বিমানেই ঢাকা এসে পৌঁছাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে শরিকদের জন্য আরও 8টি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এলডিপি থেকে বিএনপিতে যোগ দেয়া রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 এবং এনডিএম থেকে আসা ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে লড়বেন। জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার পিরোজপুর 1, গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরু পটুয়াখালী 3, রাশেদ খান ঝিনাইদহ 2, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর 5 এবং এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 থেকে নির্বাচনে লড়বেন। বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে মার্কিন পাঞ্চ আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে ফের জানান প্রেস সচিব। এর আগে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় মার্কিন পাঞ্চ আইন প্রণেতা। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গেজেট জারি করেছে সরকার। সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হয়। মঙ্গলবার দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে আগামী 28 ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। জুলাই আন্দোলনে রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় আগামী 20 জানুয়ারি রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মুজিমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এই দিন ধার্য করেন। এদিকে রামপুরায় 28 হত্যার মামলায় 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সুরাইমনের রিপোর্ট। জুলাই আন্দোলনকালে রামপুরায় ঘটে নৃশংস ঘটনা। প্রসিকিউশন বলছে 19 জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রেফাত বিন আলমের গুলিতে প্রাণ হারান অন্তত 28 জন। সেই গুলির দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন সেনা পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আমাদের আধা সামরিক বাহিনী বিজিবি জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই 2 দিনে 28 জনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফরমাল চার্জটি দাখিল করা হয়েছিল 4 জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। ওনারা সম্পূর্ণ নির্দোষ, ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে 28 জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপ। এদিকে যাত্রাবাড়িতে ইমাম হাসান তামিম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শহীদ ইমাম হোসেন তাইম, যাকে আপনারা টেলিভিশনের মাধ্যমে
সাংবাদিকদের কল্যাণে আপনারা সবাই জানেন, দেখেছেন। তাকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল পরপর কয়েক রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয় এবং হত্যার পরেও তার এই লাশের উপরে বর্বরতা চালানো হয়েছিল। এই বর্বরতা যারা চালিয়েছিলেন সেরকম 11 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম জানান, গুমের মামলায় বিচার বিলম্বিত করার অপচেষ্টা চলছে। এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত যাতে বিচারটা আমরা করতে না পারি। এদিকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 20 জানুয়ারি রায় দেয়া হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের এই দিন ধার্য করেন। সুরাইয়া বুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম অন্তত 4 গুণ বেশি। এর কারণ হিসেবে সীমাহীন দুর্নীতি আর মেরিট অর্ডার লঙ্ঘনকে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা ও প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নীতিগত কাঠামোতে নবায়নযোগ্য জ্বালানি উপেক্ষিত ছিল। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ হয়েছে $30 বিলিয়ন। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার হয়েছে মাত্র 3.3%, যা 2050 সালের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রার জন্য বড় হুমকি। দেশে বড় বড় প্রকল্প নেওয়া হলেও কর্তৃত্ববাদী নীতি কাঠামোর কারণে এখনও কমেনি আমদানি নির্ভরতা। আমদানিকৃত জ্বালানির উপর বিদ্যুতের উপর নির্ভরতা বৃদ্ধি জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে উঠে আসে জ্বালানি নীতি কাঠামোর নানান অসঙ্গতি। প্রকল্পের নামে প্রয়োজনের অতিরিক্ত সরকারি বেসরকারি জমি দখল করা হলেও সংশ্লিষ্ট স্থানীয় ভূমি অফিস সহ দায়িত্বপ্রাপ্ত অফিসসমূহের বিরুদ্ধে তদারকি না করার অভিযোগ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য নয়, বরং এতদিন গুরুত্ব পেয়েছে কেবল ক্লিন এনার্জি খাত। 2010 থেকে শুরু করে 23 এই মেয়াদে যে বিনিয়োগ হয়েছে অর্থ বিদ্যুৎ খাতে, তার মাত্র 3.3% হয়েছে নবায়নযোগ্য খাতে। অর্থাৎ প্রাধান্যের দিক থেকে, নীতি কাঠামোতে প্রাধান্যের দিক থেকে আমাদের নবায়নযোগ্য খাতটা, বিদ্যুৎ খাত যথাযথভাবে গুরুত্ব পায়নি, বরং অবহেলিত হয়েছে। বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় তথাকথিত ক্লিন এনার্জির উপরে, যেটা পরীক্ষিত নয়, তার উপরে প্রাধান্যটা দেওয়া হচ্ছে। দুর্নীতি সহ নানান অনিয়মে জর্জরিত এ খাত নিয়ে বরাবরই ভাওতাবাজি করা হয়েছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু প্রাধান্য, যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি, সেখানেও একই রোগ সংক্রমিত হয়েছে। সংকট উত্তরণে টিআইবির গবেষণা প্রতিবেদনের সুপারিশ আমলে নিয়ে একটি পাকাপোক্ত পরিকল্পনা প্রণয়নের আহ্বানও জানান তিনি। সরকারের কাছে সেগুলো হস্তান্তর করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শুভ বড়দিনকাল। এ উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2 সহস্রাধিক বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম নেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। মানবজাতিকে ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার আগমন হয় বলে বিশ্বাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাই তো ঈশ্বরের কাছে ভালোবাসাময় পৃথিবীর প্রার্থনা তাদের। মনির হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্টস। 2000 বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়াল ঘরে জন্ম নেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বাংলাদেশ সহ সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় বৃহস্পতিবার দিনটি উদযাপন করবেন। এই উদযাপন আনন্দময়, যার সঙ্গে জড়িয়ে আছে যিশুর শান্তির বাণী। কারণ যিশু জন্মেছিলেন মানবজাতির ত্রাণকর্তা হিসেবে। হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতার পথ থেকে মানুষকে উদ্ধার করে তিনি দেখিয়েছেন ভালোবাসা, করুণা, মিলন ও সুন্দরের পথ। মানুষকে ভালোবাসার কারণেই তিনি মানুষ হয়েছেন এবং আমাদের মতো মানুষ হয়ে আবার দরিদ্র বেশে শীতের মধ্যে যিশু সে জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছেন। আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো।
আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। যুদ্ধ ও অশান্তির বিপরীতে পাপ থেকে মুক্তি আর মানবতার বন্ধনকে দৃঢ় করতে চেয়েছিলেন যিশু। এজন্য দুঃসহ নির্যাতন ও সইতে হয়েছে তাকে। যীশু খ্রিস্ট তো শান্তির দূত, তিনি শান্তিরাজ, তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসছেন। মানুষে মানুষে, জাতিতে জাতিতে যেন একটা সৌহার্দ্য, একটা সম্প্রীতি, একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। নিপীড়কদের বিরুদ্ধে তিনি পাল্টা আঘাতের কথা বলেননি, অকাতরে ক্ষমা করেছেন আর সমগ্র মানবজাতির হয়ে দুঃখ যন্ত্রণা একাই আত্মস্থ করতে চেয়েছেন। তাই অমানবিকতাকে জয় করে প্রকৃত মানব হয়ে ওঠার জন্য যিশুর শিক্ষা বিরাট পাথেয়। যিশু সেভাবে আমাদের সবার জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন এবং তার জীবন দ্বারা আমাদেরকে জীবনযাপন সুন্দরভাবে করার আদর্শ রেখে গেছেন। যিশুর আগমনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় 25 ডিসেম্বরকে। বাঙালির কাছে দিনটির পরিচয় বড়দিন হিসেবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কাল মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাওয়া এবারের আসরে অংশ নিচ্ছে 6টি দল। তবে মাঠের লড়াই শুরুর আগে দুশ্চিন্তায় পড়েছে রংপুর রাইডার্স। দলের স্পিনার নাইম হাসানের বিপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। গেল সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে সাইডে স্ট্রেনের চোট পান নাইম। চোটের পর বিসিবির মেডিকেল বিভাগ তাকে 2 সপ্তাহের বিশ্রাম থাকতে বলেছেন। ফলে নিশ্চিতভাবে বিপিএল এর সিলেট পর্বের পাশাপাশি চট্টগ্রাম পর্ব মিস করবেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সব জল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষা। সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীর ছল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিজ দল ছেড়ে বিএনপিতে রেদওয়ান, ববি হাজ্জাজ। আরও 8 আসনে শরিকদের ছাড়, কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা, হুঁশিয়ারি প্রক্রিয়া। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগের, ফের বললেন প্রেস সচিব। 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত না থাকার দাবি। এবং চাংখারপুলে আনাসসহ 6 হত্যা মামলার রায় 20 জানুয়ারি। রামপুরায় 28 জনকে হত্যায় কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিচার শুরুর আদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।